আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। এবারের অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনেই প্রথম শিশু প্রহরে আনন্দঘন সময় কাটালো শিশু কিশোররা। বেলা 11টা থেকে 1টা পর্যন্ত শুধুমাত্র শিশুদের জন্যই নির্ধারিত ছিল সময়টুকু। এ সময় বইয়ের রঙিন মোড়ক উল্টে পাল্টে দেখার পাশাপাশি কেউ কেউ পছন্দের বইটি কিনছেও। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে বইমেলায় আয়োজন করা হয় শিশু কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। এছাড়া শিশু কিশোরদের জন্য অন্যতম আকর্ষণ ছিল পুতুল নাচ। বাচ্চারা নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু করতে পারবে, আর সবচেয়ে বড় কথা মাতৃভাষাটা সে জানতে পারবে। সবকিছু খুব ভালো লাগতেছে, এখানে এসে আনন্দ হয়েছে। ভাষা শহীদদের স্মরণে আমি শহীদ মিনার এঁকেছি, তাই আমার অনেক ভালো লেগেছে। বাংলাদেশে যে 6টি ঋতু আছে সেই 6টি ঋতুকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মজার মজার বই, ভয়ানক এবং বিজ্ঞান পাশাপাশি অনেক বই আছে। অনেক কিছু দেখেছি, অনেক কিছু করেছি। আমি এখানে ছবি এঁকেছি, এখানে আমি অনেক পাপেট শো দেখেছি এবং এখানে আমি অনেক মজা পেয়েছি। এ বিষয়ে জানাতে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। কথা বলবো তার সঙ্গে। সীমান্ত, প্রথম শিশু প্রহরে কোন বইগুলোর প্রতি শিশুদের বেশি আকর্ষণ দেখা গেছে, আর দাম নিয়ে পাঠকরা কি বলছেন? সুমনা, গতকাল 549টি প্রকাশনীর 1018টি স্টল নিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন, অর্থাৎ ছুটির দিন। একদিকে শিশু প্রহর, অন্যদিকে ছুটির দিন হওয়ায় সকাল থেকে আমরা দেখেছি যে শিশুরা সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপরেই তাদের জন্য যে শিশু প্রহর রাখা হয়েছে শিশু চত্বর, সেখানে যে যদিও সিসিমপুরের যে কাহিনীটি সেটি না থাকায় তাদের জন্য পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে। তারা এখানে বিভিন্ন গানে এবং কি তালে তালে তারা পুতুল নাচ দেখেছেন এবং কি পাশাপাশি তারা বিভিন্ন ধরনের বই কিনেছেন। আমরা দেখেছি এবারে শিশু প্রহরে আমরা ভূতের বই এবং গল্পের বই বেশি তারা কিনতে আমরা দেখেছি, যে তারা তাদের পিতামাতার হাত ধরে তারা মেলায় এসেছেন এবং কি বিভিন্ন নতুন নতুন বই তারা দেখছেন। পাশাপাশি তাদের পছন্দসই তাদের সেই প্রিয় বইগুলো তারা কিনেছেন। মেলার সার্বিক পরিস্থিতি বলতে গেলে সকালে 11টায় যে মেলার দ্বার খোলার সাথে সাথে পাঠক, প্রকাশক এবং লেখকরা তারা আসছেন। তবে দ্বিতীয় দিন হওয়ায় মানুষ এবং যে প্রকাশক, লেখক, পাঠকদের প্রদর্শনটা কিছুটা কম। তবে আস্তে আস্তে যত দিন যাবে তত সেই প্রকাশক, লেখক এবং পাঠকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। পাশাপাশি যেই মেলার যে স্টল নির্মাণের কাজ, সেটি এখনও প্রায় 40% কাজ এখনও বাকি রয়েছে। এখনও স্টল নির্মাণের কাজ চলছে। যদিও রমজান মাসের এই 15ই মার্চ পর্যন্ত সেই মেলা চলবে, যার কারণে কিন্তু যে একটা অনিশ্চয়তা ছিল রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, সেই অনিশ্চয়তা কাটিয়ে মেলা শুরু হয়েছে। যার কারণে প্রকাশকরা তাদের স্টল এবং কি যারা স্টল মালিক রয়েছেন তারা তাদের স্টলটি নির্মাণের ক্ষেত্রে একটু বিলম্ব হয়েছে, অর্থাৎ সিদ্ধান্তহীনতা ছিল। যার কারণে কিন্তু এখনও নির্মাণ কাজ চলছে, আমরা দেখেছি, সকাল থেকে দেখেছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পুরো মেলায় নিয়ন্ত্রণ রাখার জন্য তারা নিয়োজিত আছেন। তবে এবারের বই মেলায় নতুন নতুন প্রকাশক এবং নতুন লেখকদের বই অনেক এসেছে, যার কারণে কিন্তু আমরা যদিও সকাল থেকে বই প্রেমীরা আসছেন, যদিও শুক্র এবং শনিবার বাদে বাকিটা সময় দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। সেই বইমেলায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বইপ্রেমী রয়েছেন, বই পোকা রয়েছেন, তারা আসবেন এবং তাদের পছন্দের বই কিনবেন। আমরা যদি মেলার প্রেক্ষাপটে একটু বলতে চাই যে এখনও স্টলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে এখনও ক্রেতাদের পদচারণা এখন তেমন জমে ওঠেনি, অর্থাৎ হয়তো 2-1 দিন পরেই সেই চিরচেনা বইমেলার দৃশ্য মানুষ দেখতে পাবে। তা বিভিন্ন প্রকাশক, লেখক এবং পাঠকদের পদচারণায় আরও মুখরিত হয়ে উঠবে। এই মুহূর্তে মেলায় দুপুর অর্থাৎ জুমার নামাজ শেষে অনেকেই আসা শুরু করেছে। হয়তো বিকেল নাগাদ সেই, অর্থাৎ ছুটির দিন হওয়ায় বিকেল নাগাদ সেই পদচারণায় মানুষদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে, অর্থাৎ বেচা বিক্রিও বাড়বে। তো প্রকাশকরা বলছেন 2 দিন ধরে কিছুটা বিক্রি হয়েছে, যদিও যত দিন গড়াবে ততই বই বিক্রি বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সুমনা, ছিল আমার কাছে বইমেলা থেকে এই সর্বশেষ পরিস্থিতি। একুশে বইমেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত।
সাভার ও ধামরায়ে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত সড়ক বিভাজক এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, বিভাজকের শুরুতে নেই কোনো সতর্কতামূলক চিহ্ন কিংবা আলোকবাতি, ফলে প্রায় ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। 2025 সালের 8 জানুয়ারি গভীর রাতে অসুস্থ ছেলেকে নিয়ে অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি হাসপাতালে যাচ্ছিলেন টাঙ্গাইলের ফারুক হোসেন ও মহসিনা সিদ্দিকী দম্পতি। সঙ্গে ছিলেন মহসিনার বড় বোন মাহফুজা বেগম। সাভারের রাজ ফুলবাড়ির পুলিশ টাউন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি হঠাৎ সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। পেছন থেকে দুটি বাসের ধাক্কায় মুহূর্তেই আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সটিতে। অগ্নিদগ্ধ হয়ে মারা যান একই পরিবারের 4 জন। স্থানীয়দের অভিযোগ, যে সড়ক বিভাজনে ধাক্কা লেগেছিল সেখানে ছিল না কোনো স্পষ্ট সতর্ক সংকেত কিংবা প্রতিফলক চিহ্ন। দুর্ঘটনার পর তাড়াহুড়া করে বিভাজনের মাথায় রং করে চিহ্ন এঁকে দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। সাভারের ব্যাংটাউন, পুলিশ টাউন, নয়ারহাট, 20 মাইল এবং ধামরাইয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনেও একই চিত্র। সড়ক বিভাজনের শুরুতে নেই কোনো প্রতিফলক সাইন বা আলোকবাতি, ফলে রাতে বা দ্রুতগতিতে চলা যানবাহন ধাক্কা খাচ্ছে সড়ক বিভাজনে। ভোরবেলা তখন আমি বুঝতে পারিনি ওই অবস্থা হয়ে গেছে, দুর্ঘটনার শিকার হয়েছে। রাস্তাটার মাঝে আমাদের একটা ইউটার্ন আছে, ইউটার্নতে এতে দেখা যায় না যে আমাদের এখানে একটা ডিভাইডেড আছে। অনেক জায়গায় আমরা এই খপ্পলে পড়ি। গাড়ি যেগুলো তারা মধ্যে রাত জাগে মধ্যে গাড়ি চালায়, তারা দিন রাত গাড়ি চালায়, তাদের মধ্যে সমস্যাটা বেশি। ডিভাইডার গুলোতে কোনো সিগন্যাল নাই, দূরের থেকে সেটা দেখা যায় না। প্রায় দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, গাড়ি উল্টে যায়, আমাদের প্রায় আসতে হয়, বন্ধ করে দিয়ে অন্য লেনে গাড়ি চালাতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, সাইনিং চিহ্ন দেখভালের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরের। প্রথমত এই বিভাজকের জায়গায় হওয়া উচিত হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ, যেন রাতে অন্ধকারের মধ্যেও ড্রাইভাররা বা চালকরা এটা দূর থেকে এটা ভালো করে দেখতে পারে যে ওই জায়গায় হচ্ছে বিভাজক আছে, এবং কালার বা ওগুলি চলে যাওয়ার আগেও ওটা রিপ্লেস করা, নতুন করে প্রোভাইড করা উচিত। কারণ এই সমস্যাগুলো শিগগিরই সমাধান করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যেগুলোতে সাংকেতিক চিহ্ন নাই সেগুলো আমার হয়তো মাস 2-1 সময় লাগে প্রক্রিয়া করতে। দুর্ঘটনা প্রবণ এসব স্থানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি পথচারী ও পরিবহন সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। ক্যালেন্ডারের পাতায় ঈদের বাকি এখনও বেশ কিছুদিন, কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোর চিত্র বলছে ভিন্ন কথা। এরই মধ্যে কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পোশাক খুঁজে নিতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ক্রেতারা। ঈদ মানে উৎসব, খুশি, যা বারবার ফিরে আসে মুসলিম উম্মার দুয়ারে। সেই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমতে শুরু করেছে কেনাকাটা। এবারও নগরবাসী ভিড় এড়িয়ে চলার জন্য একটু আগেভাগেই পছন্দের পোশাক ক্রয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন পছন্দসই কেনাকাটা। বিভিন্ন ধরনের দেশি বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও ভিড় চোখে পড়ার মতো। শিশু থেকে বড় সবার জন্য কেনা হচ্ছে জুতা। শিশুদের পোশাকের দোকানগুলোতেও ভিড় করছেন নগরবাসী। শিশু সন্তানদের জন্য নানা বাহারি পোশাক ক্রয়ে ব্যস্ত অভিভাবকেরা। তবে পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজকে প্রথম আসলাম, কিন্তু বাচ্চাদের পছন্দের মতো ড্রেস পাচ্ছি না, আর ওভার প্রাইস লাগতেছে সবকিছু। বাচ্চারা মোটামুটি যতটুকু পছন্দ করছে, এবং বেশ কিছু জামা নিয়েছি বাচ্চাদের জন্য। 2015 পরে তো অনেক ভিড় হয়ে যায়, এই জন্য আগে আসছি, বাচ্চাদের কেনাকাটাগুলো কমপ্লিট করব। এখানে কালেকশনগুলোও ভালো থাকে, কোয়ালিটি ভালো, যেহেতু বাইরের প্রোডাক্টগুলোই বেশি থাকে, সফট থাকে। কেনাকাটা করতে একটু আগে আসলাম, ভিড়টা যাতে একটু কম পাই, প্লাস হচ্ছে কালেকশন যাতে একটু ভালো দেখতে পাই। বিক্রেতারা জানান, এবার ঈদ বাজারের প্রথম থেকেই ভালো সাড়া মিলছে। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়তে পারে। ব্র্যান্ডেড শার্ট, গেঞ্জি, আর ওদের কিছু শেরওয়ানি আছে, কোটি, পাঞ্জাবি, এগুলো এক্সক্লুসিভ সব কিছু আমাদের এই ব্র্যান্ডেড আইটেমগুলো আমরা কালেকশন করে থাকি। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার সারারা, গারারা, আর এখন এবার ঈদে নতুন একটা আইটেম চলে আসছে ফার্স্টে। বাচ্চাদের থেকে ঈদের সামগ্রী, মহিলাদের 3 পিস, অন্যান্য পুরুষদের অন্যান্য আউটলেট, সমস্ত বাইরের জিনিসগুলো পাওয়া যায়। সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। আলহামদুলিল্লাহ, আমি আমার দিক থেকে বলবো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। প্রথম থেকে আমি সাড়া পাচ্ছি। দাম নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও নতুন পোশাকের আনন্দে সেই ক্লান্তি নেই ক্রেতাদের মনে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এই উৎসবের রং আরও ছড়িয়ে পড়বে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
বন্দর নগরী হিসেবে খ্যাত চট্টগ্রামে ঈদ উপলক্ষে নানা ডিজাইনের পোশাকের সমারোহ দেখা গেছে। চট্টগ্রামে ঈদের কেনাকাটার খবর জানাচ্ছেন রুনা আনসারি। ঈদের বাহারি পোশাকে সেজেছে চট্টগ্রামের প্রত্যেকটা শপিং মল, তবে এখনো পর্যন্ত সেভাবে বেচাকেনা জমে ওঠেনি। বিক্রেতারা আশা করছেন মাসের শুরুতে হয়তো বেচাকেনা বাড়বে। আমরা প্রত্যেকটা শপিং মলে ঘুরে দেখেছি এখানে বাচ্চাদের নানা ডিজাইনের কিন্তু পোশাক এসছে। এছাড়া বড়দের যে থ্রি পিস সেটিতে এবার লং কামিজ যেগুলো এবং জারদুসি, কারচুপি, এছাড়া ফার্সি যে সেলোয়ার, ফার্সি সেলোয়ারের এবার বিস্তর এসেছে। ফার্সি সেলোয়ার সেগুলোর দিকে ঝুঁকছেন টিনেজরা এবং যারা মধ্যবয়সী তারা। এছাড়া শিশুদের যে ফ্রক, শিশুদের ফ্রকগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনে এসছে এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি বেচাকেনা কিন্তু অন্যান্য বছর এ সময় যে পরিমাণ বেচাকেনা হয় এবছর কিন্তু এখনো পর্যন্ত সে পরিমাণ বেচাকেনা হচ্ছে না। হয়তো আরও কয়েকটি রোজা যাওয়ার পরে বেচাকেনা বাড়বে। ছেলেদের পাঞ্জাবি এসছে অনেক ব্র্যান্ডের এবং বিশেষ করে যেহেতু এবার একটু গরম পড়ে যাচ্ছে সেজন্য সুতির উপরে যে পাঞ্জাবিগুলো বিভিন্ন ডিজাইনের সেই সুতি পাঞ্জাবিগুলোর উপরে বেশি প্রাধান্য দিচ্ছে এখানকার ডিজাইনাররা এবং ক্রেতারাও কিন্তু সেগুলোর দিকে ঝুঁকছেন। এছাড়া মেয়েদের যে পোশাক সেগুলোতে যদি একটু বলি, এবার পাকিস্তানি যে বিভিন্ন ডিজাইনের কাপড় যেগুলো, সে পাকিস্তানি ডিজাইনের কাপড়গুলো, কটনের যে কাপড়গুলো সেগুলোর উপরে কিন্তু বেশি ক্রেতার আগ্রহ দেখা গেছে। তো চট্টগ্রামের শপিং মলগুলোতে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ডিজাইনের জামা কাপড়, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট পুরুষদের সব কিছু আসছে। তবে বেচা বিক্রির অপেক্ষা করছেন তারা, বিক্রেতারা আশা করছেন মাসের শুরুতে বেচা বিক্রি বাড়বে বা রোজা আরও কয়েকটি যদি যায় তখন বেচা বিক্রি বাড়বে। শিশুরা কিন্তু পছন্দের যে পোশাকগুলো সেগুলো তারা বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো দেখে কোন পোশাকটা সবচেয়ে বেশি ভালো লাগবে, ঈদের দিন স্পেশাল কোনটি তাদেরকে মানাবে সেভাবে দেখে কিন্তু শিশুরা তাদের পোশাকগুলো কেনার চেষ্টা করছেন এবং তাদের মা বাবারা চেষ্টা করছেন তাদের শিশুদেরকে বা তাদের সন্তানদেরকে সবচেয়ে ভালো এবং উন্নত মানের পোশাক, সবচেয়ে যে পোশাকটি সুন্দর লাগে সেটি যেন তাদের বাচ্চাকে ঈদের দিন পরাতে পারে সেভাবে তারা বিভিন্ন শপিং মলগুলোতে ঘুরে কেনার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামের বিভিন্ন শপিং মলে কিন্তু পোশাকের সমারোহ রয়েছে, নানা ডিজাইনের মানুষের আনাগোনা রয়েছে। বেচা বিক্রি হয়তো বাড়া শুরু করবে এবং জমজমাট বেচা বিক্রি হয়তো 15 রোজার পর থেকে শুরু হবে। চট্টগ্রামের শপিং মল থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সংবাদের প্রথম অংশে ঢাকা ও চট্টগ্রামের ঈদ বাজারের খবর জানছিলাম। এবারে খুলনার খবর জানাচ্ছেন সহকর্মী ইয়াসমিন আরাফাত। ঈদ উল ফিতর উপলক্ষে ইতিমধ্যে খুলনার ঈদ শপিং জমে উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা শপিং কমপ্লেক্সে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু ক্রেতা সাধারণ তারা মার্কেটে ভিড় করছেন এবং তাদের পছন্দের যে ড্রেস সেই ড্রেসগুলি কিনছেন। এই মুহূর্তে আমরা এবারে যে ঈদ মার্কেট, সেই ঈদ মার্কেটে যেটি দেখতে পেয়েছি যে ক্রেতারা সাধারণত ইন্ডিয়ান, পাকিস্তানি এই কাপড়গুলোর দিকে, যেগুলো একটি গর্জিয়াস কাজ রয়েছে সেই কাজগুলোর দিকে তারা ঝুঁকছেন এবং যারা সামনে গরমকে চিন্তা করে কাজ করছেন তারা একটু সুতির দিকে খোঁজার চেষ্টা করছেন। মার্কেটে ঈদের যে অন্যান্য ড্রেসগুলি রয়েছে সেই ড্রেসগুলির পাশাপাশি আমরা বাচ্চাদের যে ড্রেস সেগুলি দেখেছি, সেগুলিও মোটামুটি দামের মধ্যে রয়েছে। তবে ক্রেতা সাধারণের একটি অভিযোগ রয়েছে যে প্রতিবারই ঈদের ড্রেসের দাম সবসময় বেশি হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের জুতা থেকে তাদের সকল প্রকারের যে পোশাক রয়েছে তার মূল্য সাধারণ সময়ের তুলনায় একটু বেশি থাকে। এই অভিযোগটি ক্রেতাদের রয়েছে। তবে বিক্রেতারা কিন্তু বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে মাসের একেবারে শেষের দিকে এখনো ঈদ মার্কেট ততটা জমে ওঠে নাই, সেই কারণে তারা কিন্তু আশানুরূপ দাম হাঁকছেন না যতটি তাদের চাহিদা রয়েছে। এবং প্রতিবার যে ঈদের যে বাজারের যে পরিস্থিতি থাকে এখনো কিন্তু বাজার সেভাবে জমে ওঠেনি এমনটি তারা বলছেন। তবে সময়ের সাথে সাথে যে ঈদের বাজার আরো জমে উঠবে এমনটি কিন্তু বিক্রেতাদের প্রত্যাশা রয়েছে।
এর পাশাপাশি আমরা ক্রেতাদেরকে দেখেছি যে ক্রেতারা কিন্তু প্রথম দিকে এই মুহূর্তে যদি আমরা বলি যে সেটি সিট কাপড় এবং তারা দোকানে ছুটছেন তাদের নিজেদের পছন্দের যে কাপড়গুলি রয়েছে সেগুলি তৈরি করবার জন্য। এর পাশাপাশি তারা বলছেন যে একেবারে রোজার 15 থেকে 20টা হলেই তারা কিন্তু রেডিমেড পোশাকের দিকে ঝুঁকবেন এবং নগরীর যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোতে তারা কিন্তু ভিড় করবেন এবং তাদের পছন্দের যে পোশাকগুলি রয়েছে সেগুলি তারা এটি ক্রয় করতে সক্ষম হবেন। তারা চেষ্টা করছেন শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য, যেন একেবারে শেষ মুহূর্তে আধুনিক ডিজাইনগুলি যেন তারা নিজেদের জন্য ক্রয় করতে পারেন বা নিজেদের পরিজনের জন্য ক্রয় করতে পারেন, এমনটি কিন্তু আমাদেরকে ক্রেতা সাধারণরা বলেছিলেন। এটি ছিল খুলনার ঈদ বাজার থেকে সর্বশেষ অবস্থা। এবারে জানবো উত্তরের জেলা বগুড়ার ঈদ বাজারের চিত্র। বগুড়া থেকে সাপ্তাহিক ছুটির দিনের সকালের চিত্র জানাচ্ছেন সহকর্মী ববিন রহমান। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায়। আপনাদের জানানোর চেষ্টা করব নিউ মার্কেট এলাকায় বর্তমান ঈদের বাজার সম্পর্কে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে কি ধরনের বেচা কেনা হচ্ছে সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং আমরা সকাল থেকে এই নিউ মার্কেট এলাকা যেমনটি ঘুরে দেখেছি যে নিউ মার্কেট এলাকায় ক্রেতার সংখ্যা কিছুটা কম, তবে ব্যবসায়ীরা সেটি বলছেন যে শুক্রবারের সকাল হওয়ায় ক্রেতার সংখ্যা কম এবং দুপুর পর কিন্তু ক্রেতার সংখ্যা বাড়তে পারে। এবং আপনাদের জানিয়ে রাখি যে রমজানের শুরু থেকেই টুকিটাকি বেচা কেনা শুরু হয়েছে বগুড়া শহরের বিভিন্ন মার্কেট শপিং মলে এবং আজকের যে শুক্রবারের দিন এবং বন্ধের দিন থাকার কারণে বেশ কিছু দোকান কিন্তু এখন পর্যন্ত আমরা খুলতে দেখিনি এবং মার্কেটের কিন্তু বেশ কয়েকটি দোকানও আমরা দেখেছি যে সেই দোকানগুলোতে ক্রেতার সংখ্যা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে। তবে সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় শুক্রবারের সকালে মার্কেট কিছুটা শান্ত থাকলেও ব্যবসায়ীরা বলছেন জুম্মার নামাজের পর থেকেই বাজারে ভিড় বাড়তে শুরু করবে এবং বিকালের দিকে তা জমজমাট রূপ নেবে। এখনো যে সকল ক্রেতারা আসলে এই মার্কেটগুলো থেকে কেনাকাটা করছেন সে সকল ক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে শুক্রবারের সকাল একটু ফাঁকা পাবেন মার্কেটে এবং ক্রেতাদের সংখ্যা কম থাকবে, যার কারণে একটু মার্কেট করে তারা আসলে স্বস্তি পাবেন বলেই কিন্তু তারা এই সাত সকালে অর্থাৎ শুক্রবারের সকালেও কিন্তু তারা আসলে এসেছেন। এবং ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে আমরা দেখেছি বাজার ঘুরে যে অন্যান্য বারের তুলনায় এবারের পণ্যের ওপর একটু দাম বেশি এবং ব্যবসায়ীরা যেটির কারণ দেখিয়েছেন যে আন্তর্জাতিক বাজারের কাঁচামালের দাম বৃদ্ধি এবং এই যে সকল পণ্যগুলো নিয়ে আসার যে পরিবহন খরচ এগুলো সব মিলিয়েই কিন্তু কিছুটা দাম বেড়েছে বা তার প্রভাব পড়েছে এই সকল মার্কেটগুলোতে। সার্বিকভাবে যেটি বলা যায় যে শুক্রবারের সকাল হলেও ক্রেতার সংখ্যা কিছুটা আছে, তবে দুপুর গড়াতেই কিন্তু এই মার্কেটে একেবারে উপচে পড়া ভিড় হবে ক্রেতাদের এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে যেটি কথা হচ্ছে যে এবারের ঈদ বাজার অন্যান্য বাজারের তুলনায় দাম একটু বেশি, তবে দাম বেশি থাকলেও কাপড়ের যে মান সেই মান বজায় রেখেছেন তারা। এই ছিল আমার কাছে বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় ঈদের বাজারের সর্বশেষ খবর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে পাকিস্তান। এরই মধ্যে কাবুল, কান্দাহার ও পাক্তাদিয়ায় হামলা চালিয়ে 133 জন তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আফগান প্রেসিডেন্ট। আর দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। পাল্টাপাল্টি হামলায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। শুক্রবার আফগানিস্তানে চালানো পাকিস্তানের সবশেষ হামলা যেন সেই আগুনেই ঘি ঢেলে দিয়েছে। ঘটনার শুরু বৃহস্পতিবার। এদিন আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে বিমান হামলা চালায় পাকিস্তান, যার নাম দেয়া হয় অপারেশন গজব লিল হক। হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন হামলায় তালেবানের কয়েকশো সদস্য হতাহত হয়েছে, ধ্বংস করা হয়েছে 27টি সামরিক ঘাঁটি ও 80টি ট্যাঙ্ক। এছাড়া দখল করা হয়েছে আরো 9টি সামরিক ঘাঁটি।
এদিকে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে উভয় দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধ নয়, সংলাপের মাধ্যমে কাবুল ও ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে রাশিয়া ও ইরান। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এর আগে গত রবিবার আফগানিস্তানের 2টি প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে 13 বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানায় আফগানিস্তানের জাতিসংঘ মিশন। তবে পাকিস্তানের দাবি হামলায় 80 জনের বেশি নিহত হয়েছে। অপরদিকে পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনায় আবারও বৈঠকে বসতে একমত হয়েছে দুই পক্ষ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দীর্ঘ সময় বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অগ্রসর হয়েছে। এটিকে এ যাবৎকালের সবচেয়ে নিবিড় দীর্ঘতম আলোচনা বললে আখ্যা দেন তিনি। বৈঠকে ট্রাম্প প্রশাসন পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেয়া তেহরানের সমর্থন বন্ধের দাবি তুলেছে। এই বৈঠক শুরুর আগে ইরানকে পরমাণু চুক্তিতে রাজি হতে 15 দিনের আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। আগামী 3রা মার্চ এশিয়ান কাপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। তাদের গ্রুপ সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন চীন, কোরিয়া এবং উজবেকিস্তান। প্রবল শক্তিশালী এসব প্রতিপক্ষের বিপক্ষে ভয়কে জয় করে ভালো খেলার প্রত্যাশায় লাল সবুজের বাহিনী। প্রত্যাশার বেলুন ফুলিয়ে প্রথমবারের মতো এএফসি শ্রেষ্ঠ আসর নারী এশিয়ান কাপের 21তম আসরে নাম লিখিয়েছে বাংলাদেশ। দেশের ফুটবলে লেখা হয় নতুন ইতিহাস। বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো জায়গা করে নেয় এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। গেল 2 জুলাই মিয়ানমারকে 2-1 গোলে হারায় বাংলাদেশ। সেই জয়ে কার্যত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়া। এখন প্রশ্ন হলো, আসরে কেমন করবে বাংলার মেয়েরা? তাদের নিয়ে প্রত্যাশার পারতটা যে তুঙ্গে, কারণ টানা 2 বার সাফের রানী হওয়া এই জয়িতারাই যে শিখিয়েছে শেষ পর্যন্ত কিভাবে লড়ে যেতে হয়। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের জন্য বাফুফে ঘোষিত 26 জনের স্কোয়াডে আছেন 4 নতুন মুখ। বিকেএসপির হয়ে নারী লিগে খেলা উলমে কুলসুম এবং অনন্ত 20 দলের লেফট ব্যাক নাদিয়া আক্তার জ্যোতি। এছাড়া প্রথমবার ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী স্ট্রাইকার আনিকা রানিয়া সিদ্দিকী এবং অনন্ত 20 দলে খেলা বিকেএসপি লেফট ব্যাক উন্নতি খাতুন। ব্যাংককে সদ্য শেষ হওয়া প্রথম নারী সাফ ফুটসালের চ্যাম্পিয়ন হয়ে আসা সাবিনা কৃষ্ণা, মাসুসিমা সুমাইয়া ও মাসুরা পারভিনদের এবারও বিবেচনা করেননি কোচ পিটার বাটলার। মূলত গেল বছরের জানুয়ারিতে কোচের বিরুদ্ধে 18 জন ফুটবলারের বিদ্রোহের পর দলের সমীকরণে যে বদল আসে সেটির অংশ এটি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একবারই এশিয়ান কাপের মূল পর্বে খেলা কীর্তি আছে। 1980 সালে কুয়েতে খেলেছিল বাংলাদেশ পুরুষ দল। এরপর আর কখনো বাংলাদেশের কোনো জাতীয় দল এশিয়ান কাপে খেলতে পারেনি। 2027 এশিয়ান কাপেও জায়গা পায়নি হামজা, সমিত, জামালরা। আর এই সময়ই মেয়েদের জাতীয় দল দেখিয়ে দিল স্বপ্ন শুধু দেখা নয়, ছুঁয়েও ফেলা যায়। 12 দলের এবারের আসরে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। 3 মার্চ ওয়েস্টার্ন সিটি কমব্যাংক স্টেডিয়ামের টুর্নামেন্টের 9 বারের চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ 3 বারের শিরোপাধারী বিশ্ব র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকে উত্তর কোরিয়া এবং 9 মার্চ পার্থে উজবেকিস্তানে মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলের সুযোগ থাকবে 2027 ব্রাজিল বিশ্বকাপ এবং 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।